বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য আজ জিওগ্রাফির ফুল সাজেশন আমি তুলে ধরবো। সাজেশন বলতে গেলে দেখো, জিওগ্রাফির যে বিষয় আমাদের, সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, আমাদের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, তারপরে যথারীতি মানবীয় ভূগোল এবং আরেকটা হচ্ছে ভারতের ভূগোল। এই তিনটে চ্যাপ্টার থেকে আমাদের মোট 35 মার্কের প্রশ্ন। তার মধ্যে আমাদের প্রথম প্রাকৃতিক ভূগোল, যেখান থেকে আমাদের দুটো 2 মার্কের প্রশ্ন, আর তোমার 3 মার্কের দুটো প্রশ্ন লিখতে হবে এবং একটা 5 মার্কের প্রশ্ন। আর কিন্তু তোমার তারপরে যেটা রয়েছে মানবিক ভূগোল, যেখান থেকে শুধু 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন রয়েছে, এবং ভারতের ভূগোল, যেখান থেকেও কিন্তু আমার শুধুমাত্র 2 মার্কের কোশ্চেন এবং 3 মার্কের কোশ্চেন রয়েছে। অর্থাৎ বুঝতে পারছো যে 5 মার্কের প্রশ্ন আমার একটাই আসবে, যেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে। আর ভারতের ভূগোল এবং মানবীয় ভূগোল যে পার্টটা রয়েছে, এখান থেকে কিন্তু শুধুমাত্র 2 এবং 3 মার্কের প্রশ্ন আসতে চলেছে। তো স্বাভাবিকভাবে এটা পরিষ্কার যে আমাদের ভালোভাবে প্র্যাকটিস করার জন্য আমাদের যেটা পড়তে হবে বা যেটা করতে হবে, সেটা কিন্তু 2 মার্কস এবং 3 মার্ক কোশ্চেন। তো 2 মার্কস এবং 3 মার্ক কোশ্চেনের জন্য কিন্তু আমাদের ভূগোলের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হয়। এবং আমরা যদি বলি যে এই প্রশ্নটা পড়বো, এই প্রশ্নটা পড়বো না, এটা কিন্তু হয় না, কারণ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে। তো যাই হোক, আমি তোমাদের জন্য স্পেশাল আলাদা চ্যাপ্টার ওয়াইজ কিছু প্রশ্ন সিলেকশন করে এর আগেও শেয়ার করেছিলাম, যেটা আমরা 3টে পার্টে আলোচনা করেছিলাম, এবং কিছু চালাকিও সেখানে আলোচনা করেছিলাম যে কোন পার্টটাকে কেউ যদি মনে করো যে এই পার্টটাকে আমি একটু অ্যাভয়েড করে চলবো, সেটাও চলতে পারো। তো যাই হোক, আমি এখন এই মুহূর্তে তোমাদের জন্য এই 3টে চ্যাপ্টার থেকে সম্পূর্ণরূপে ভূগোলের যে প্রশ্নগুলো পরীক্ষার হলে না পড়ে গেলে নয়, বা যে প্রশ্নগুলো অবশ্যই দেখে যাওয়া উচিত, সেই প্রশ্নগুলো টোটালি তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। কোনো প্রশ্ন বাদ না দিয়ে এই প্রশ্নগুলো রেডি আছে কিনা সেটা দেখে যাও। যদি কোনো প্রশ্ন রেডি না থাকে, তাহলে অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যাও, কারণ ভূগোলে 35-এ 35 কিন্তু পাওয়া যাবে, এটা কোনো ব্যাপারই না। 2 মার্কের প্রশ্ন লেখার সময় সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ পয়েন্ট আউট করে লিখবে। চিত্র দেবে বাধ্যতামূলক, কারণ বেশিরভাগ আমাদের যে পার্ট আছে, বেশিরভাগ ক্ষেত্রে চিত্র দেওয়া যায়, চিত্র দেওয়াটা কিন্তু বাধ্যতামূলকভাবে ধরে রাখতে হবে। 3 মার্কের প্রশ্নের জন্য 5টা পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে যদি নর্মাল প্রশ্ন হয়, আর যদি পয়েন্ট ভিত্তিক প্রশ্ন হয় তো সেখানে 3-4টে পর্যায়ে ভাগ করে লিখবে। ছবি কিন্তু বাধ্যতামূলক। এই সূত্রটা মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে, আর পয়েন্ট আউট করে লিখবে, দাগ নম্বর ঠিকঠাকভাবে দেবে। এটাই কিন্তু হচ্ছে পরীক্ষাতে ভালো রেজাল্টের মূল চাবিকাঠি। এবার আমি তোমাদের সামনে সরাসরি চলে যাব, মূল ইম্পর্টেন্ট কি কি প্রশ্ন আমরা পড়বো সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরি। কোনো প্রশ্ন বাদ না থাকলে অবশ্যই প্রশ্নগুলো রেডি করে নেবে, এটুকু বলবো পরীক্ষার আগে যদি ভালো রেজাল্ট করতে চাও তার জন্য। তো চলো আমরা দেখে নিই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি রয়েছে বা আমাদের মূল সাজেশনে কি কি রয়েছে। বন্ধুরা, তাহলে আমরা পরপর উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার ভূগোলের সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরি। তো প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল ও মৌলিক বিষয়সমূহ। তো স্বাভাবিকভাবে এখান থেকে আমাদের দুটো 2 মার্কের প্রশ্ন এবং দুটো 3 মার্কের প্রশ্ন আসবে এবং একটি 5 মার্কের প্রশ্ন। এই নিয়ে কিন্তু মোট 15 মার্কের প্রশ্ন আমাদের এই অংশ থেকে আসবে। এই অংশের মধ্যে আমাদের ভূগঠন অনেকগুলো পার্ট রয়েছে, তার মধ্যে ভূগঠন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, ক্ষয়চক্র, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জীবমণ্ডল, এবং যেটা মূল বিষয় সেটা হচ্ছে প্রতি অধ্যায় থেকে 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন কিন্তু আমাদের পড়তে হবে। যে একটা বাদ দিয়ে আরেকটা পড়বো সেরকম কোনো জায়গায় নেই। তো চলো আমরা কী কী প্রশ্নগুলো পড়বো প্রত্যেকটা অংশভিত্তিক আমি তোমাদের সামনে তুলে ধরি। প্রথম ভূসংস্থান বা ভূগঠন থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে সমুদ্রবক্ষ বিস্তৃতির প্রমাণ বা সাক্ষ্যগুলি বিস্তারিত আলোচনা করো, গুরুত্ব সমালোচনা সহ। পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তির কারণ ব্যাখ্যা, বিভিন্ন পাঁচ সীমান্তে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। কয়েকটা টিকা রয়েছে, তার মধ্যে সাবডাকশন জোন, ত্রিপাত সীমান্ত, মধ্য আটলান্টিক সৌরশিরা, পুরাচুম্বকত্ব, গঠনকারী ও বিনাশকারী পাত সীমান্ত, নিরপেক্ষ পাত সীমান্ত, বৃত্তচাপীয় দ্বীপমালা, তপ্তবিন্দু, বেনি অফ জোন, সুচার লাইন। তারপর আমরা চলে আসি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেখানে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, বায়ু ও জলধারার মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো তোমাকে রেডি রাখতে হবে। এবার এখানে সাব পয়েন্ট হিসেবে তোমাদের নদীর ক্ষয়কার্য এবং নদীর সঞ্চয় কার্য, বায়ুর ক্ষয়কার্য, বায়ুর সঞ্চয় কার্য, হিমবাহের ক্ষয়কার্য, হিমবাহের সঞ্চয় কার্য, সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্য, ক্ষয়কার্য, এগুলো কিন্তু আলাদা আলাদা করে পড়তে হবে, কারণ কোনটা আসবে কোনটা আসবে না সেগুলো কিন্তু গ্যারান্টিতে কিছু বলা যাবে না। আরেকটা কথা যেটা হচ্ছে, এই যে নদী, বায়ু এবং হিমবাহ, এর মধ্যে কিছু কিছু সাব পয়েন্ট বা যেটা ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে গঠিত যে ভূমিরূপ, সেই ভূমিরূপগুলো ছোট ছোট কিন্তু সাব পয়েন্ট, যেগুলো কিন্তু 2 মার্কের প্রশ্ন হিসেবেও আসতে পারে। সেজন্য প্রত্যেকটা সাব পয়েন্টকে এমনভাবে পড়বে সরি যেটা সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এইভাবে যেন তোমরা লিখতে পারো, সেইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিসটা করবে, ঠিক আছে, এবং চিত্রসহ। পরবর্তী প্রশ্ন, বদ্বীপ গঠনের শর্ত, বিভিন্ন প্রকার বদ্বীপ এর শ্রেণীবিভাগ করো, বিভিন্ন প্রকার উপকূলের বর্ণনা দাও, কাস্ট অঞ্চলে জলধারার কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো, নদী, বায়ু এর ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়াগুলো কী কী, সঞ্চয় প্রক্রিয়া, সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ নয় কিন্তু সঞ্চয় প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, সমুদ্র তরঙ্গের নিয়ন্ত্রকগুলো কী কী, সমুদ্র তরঙ্গ সৃষ্টির কারণ কী, কিছু গুরুত্বপূর্ণ টিকা রয়েছে, তার মধ্যে আরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া, নগ্নিভবন, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, ধারণ অববাহিকা, দোয়াব, জলপ্রপাত, প্লাবনভূমি, উপকূল রেখা, তটভূমি। এই তটভূমির আবার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে পশ্চাৎ তটভূমি, সম্মুখ তটভূমি, পুরোদেশে তটভূমি কিন্তু আলাদাভাবে আসতে পারে, উদাহরণসহ জেনে রাখবে।
নেক্সট সৈকত বা বেলাভূমি, ডালমেশিয়ান উপকূল, স্টাক ও স্টাম্প, জিও, তরঙ্গকর্তৃত মঞ্চ, খিলান, পুরোদেশীয় বাঁধ, প্রবাল প্রাচীর, মরুদ্যান, ইনসেলবাজ, ধ্রিয়ান, ওয়াদি, প্লায়া, বহির্বিধৌত সমভূমি, অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকা। আমি এই যে পয়েন্টগুলো বললাম, দেখবে এই পয়েন্টগুলোর বেশিরভাগ পয়েন্টে কিন্তু উপরে যে বড় প্রশ্ন রয়েছে সেই বড় প্রশ্নের অ্যান্সারের মধ্যেই কিন্তু এই পয়েন্টগুলো লুকিয়ে থাকবে। তো বড় প্রশ্নগুলো ভালো করে পড়লে কিন্তু এই যে ছোটো ছোটো যে 2 মার্কসের কোশ্চেনগুলো হতে পারে এগুলো কিন্তু তোমরা অটোমেটিক্যালি নিজে থেকেই কিন্তু করতে পারবে। নেক্সট কয়েকটা পার্থক্য রয়েছে, যেটা হচ্ছে গিরিখাত ক্যানিয়ন, উত্থিত উপকূল ও নিমজ্জিত উপকূল, রিয়া উপকূল ও ফিয়ার্ড উপকূল, গঠনকারী তরঙ্গ ও বিনাশকারী তরঙ্গ, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং অনুপ্রস্থ বালিয়াড়ি। তার সঙ্গে বিভিন্ন প্রকার বালিয়াড়ি সম্পর্কে আলোচনা বা বালিয়াড়ি শ্রেণীবিভাগ, যেটা অগ্র বালিয়াড়ি, অগ্রস্থ বালিয়াড়ি, পার্শ্বস্থ বালিয়াড়ি, হ্যাঁ, তারপরে তোমার এই অন্যান্য যে বালিয়াড়িগুলো রয়েছে আকলে, হ্যাঁ, বারখান, এই যে পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। অনুদৈর্ঘ্য বালিয়াড়িগুলো যেগুলো টোটালি রয়েছে, শিব বালিয়াড়িগুলো সবই কিন্তু দেখে রাখবে। নেক্সট ক্ষয়চক্র থেকে বলি, ডেভিসের নদী ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্র এর বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ সমালোচনা সহ বর্ণনা করো। পুনর্জীবন লাভ কাকে বলে, কয় প্রকার ও কী কী আলোচনা করো। পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলো কী কী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ডেভিসের ক্ষয়চক্রের শর্তগুলো কী কী, শুষ্কতার ক্ষয়চক্রের পূর্ব শর্ত ও আদর্শ অবস্থাগুলো কী কী। পার্থক্য রয়েছে স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্র, মোনাডনক ও ইনসেলবার্জের মধ্যে পার্থক্য, পেনিপ্লেন ও পেডিপ্লেনের মধ্যে পার্থক্য। কয়েকটা টিকা রয়েছে, তার মধ্যে নিক পয়েন্ট, নদীমঞ্চ, উপত্যকার মধ্যে উপত্যকা, সমপ্রায় ভূমি, পর্যায়িত ঢাল, নদীর পুনর্যৌবন লাভ, স্বাভাবিক ক্ষয়চক্র, ক্ষয়ের শেষ সীমা এবং পর্যায়িত নদী। এবার আমরা আসবো বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য কী, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য কী। কয়েকটা টিকা রয়েছে, তার মধ্যে আইটিসিজেড, অক্লুশন, সীমান্ত, ওজন গহ্বর, সৌর ধ্রুবক, ওজন হোল, ঘূর্ণবাতের চক্ষু। নেক্সট ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্রের বৈশিষ্ট্য ও জীবনচক্র। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কী, জলবায়ু পরিবর্তনের কারণ কী। কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। দেখো এই শ্রেণীবিভাগের মধ্যে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এই শ্রেণীবিভাগের মধ্যে কিন্তু 2 মার্কগুলো AW কি এরকমভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, AM কি, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা কিন্তু ভালো করে জেনে রাখবে। প্রধান গ্রিনহাউস গ্যাসগুলো কী কী, বিশ্বস্নানের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। এবার আমরা আসবো বায়ুমণ্ডল থেকে প্রশ্ন। প্রশান্ত আটলান্টিক এবং ভারত মহাসাগরের 3টি করে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত সম্পর্কে নোটস রেডি রাখবে। আচ্ছা, কয়েকটা টিকা রয়েছে, তার মধ্যে শৈবাল সাগর, হিমপ্রাচীর, এল নিলো, লালিনা, হিমশৈল, গ্র্যান্ড ব্যাংক, মগ্নচড়া এবং দক্ষিণী দোলন। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও তার প্রভাব বা পৃথিবীব্যাপী তার গুরুত্ব আলোচনা করো। সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য কী। নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন। জাপান উপকূলে মৎস্যক্ষেত্র বিকাশ লাভ করার কারণ কী। এবার আমরা আসবো জীবমণ্ডল থেকে প্রশ্ন। জীববৈচিত্র্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। জীববৈচিত্র্যের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এই জীববৈচিত্র্যের প্রকারভেদের মধ্যে তোমার জন্মগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কিন্তু আলাদাভাবে 2 মার্কস বা 3 মার্কসে আসতে পারে, সেজন্য আলাদাভাবে টিকা আকারেও দেখে রাখবে। নেক্সট আলফা, বিটা ও গামা বৈচিত্র্যের বৈশিষ্ট্য ও গুরুত্ব। জীববৈচিত্র্যের বিভিন্ন প্রকার পরিমাপকগুলোর নাম কি, সেটা তোমাকে জেনে রাখতে হবে, বা পরিমাপগুলোর বর্ণনা। জীববৈচিত্র্য বিনাশের কারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও বাস্তুতান্ত্রিক গুরুত্ব ও তার প্রয়োজনীয়তা, জীববৈচিত্র্য সংরক্ষণ আইন সম্পর্কে টিকা, সংরক্ষিত জীবমণ্ডলের টিকা উদাহরণ সহ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত অরণ্য, ex-situ সংরক্ষণ, বীজ ব্যাংক, গ্রিন ডেটা বুক, রেড ডেটা বুক, এগুলো কিন্তু টিকা আকারে সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য সহ কিন্তু জেনে রাখবে। ভারতকে মহাজীব বৈচিত্র্যের দেশ বলা হয় কেন। ক্রান্তীয় অঞ্চল খুবই জীববৈচিত্র্য সমৃদ্ধ হয় কেন। এবার আমাদের দ্বিতীয় পার্ট, অর্থাৎ মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, যার মধ্যে জনসংখ্যা ভূগোল এবং মানব উন্নয়ন, এই দুটো বিষয় রয়েছে। এখানে একটা চালাকি রয়েছে, এখান থেকে আমাদের মোট 10 মার্কের প্রশ্ন আসবে, দুটো 2 মার্কের প্রশ্ন আসবে এবং তিনটে 2 মার্কের প্রশ্ন, দুটো 2 মার্কের প্রশ্ন এবং দুটো 3 মার্কের প্রশ্ন, মোট 10 মার্ক। এইবার আমার এখানে একটা গুরুত্বপূর্ণ চালাকি রয়েছে, যেটা আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে জনসংখ্যা ভূগোল আর মানব উন্নয়ন যে কোনো একটা পার্টের প্রশ্নের উত্তরগুলো পড়লেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। অর্থাৎ আমি এই মুহূর্তে এই অংশ থেকে মানবীয় ভূগোলের যে দুটো অংশ রয়েছে, এই দুটো অংশ থেকে যে কোনো একটা পার্টকে তোমরা যদি ভালো করে পড়ো তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। কেউ যদি মনে করো আমি মানব উন্নয়ন পড়বো না বা জনসংখ্যা ভূগোল পড়বো না, কোনো ব্যাপার না, একটা পার্টের প্রশ্নগুলো ভালো করে পড়লেই তোমরা কমন পাবে। আমি দুটো পার্টের প্রশ্নই তুলে ধরছি, কারো যদি মনে হয় যে আমি দুটো পার্ট পড়বো না একটা পার্ট পড়বো, সেক্ষেত্রেও কিন্তু তুমি পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো প্রথম জনসংখ্যা ভূগোল থেকে প্রশ্নগুলো বলি। প্রথম টিকা, পরিব্রাজন, অভিবাসন, প্রবাসন, ব্রেন গেইন, ব্রেন ড্রেইন, কাম্য জনসংখ্যা, মানুষ জমি অনুপাত, কার্যকারী জমি, জনস্বল্পতা, জনবিস্ফোরণ, জন অভিক্ষেপ, নির্ভরশীল জনসংখ্যা, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, জনাকীর্ণতা। নেক্সট তোমার গ্রাম থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম বা শহর থেকে শহরে পরিব্রাজনের 3টি কারণ ও ফলাফল। অর্থাৎ পরিব্রাজনের কারণ ও ফলাফল বা পরিব্রাজনের শ্রেণীভাগ যদি তোমরা যারা পড়েছো গ্রাম থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, তার ভেতরেই দেখবে কারণগুলো কিন্তু সুন্দর করে উল্লেখ করা রয়েছে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের জনসংখ্যা পরিবর্তনের ওপর পরিব্রাজনের প্রভাব কী।
পরবর্তী প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কিত ম্যালথাসের তত্ত্বের বিষয়বস্তু সংক্ষেপে লেখো, বা ম্যালথাসের তত্ত্বে জ্যামিতিক আকারে জনসংখ্যা বৃদ্ধি বা গাণিতিক হারে খাদ্যের যোগান বৃদ্ধি বিষয়টি সংক্ষেপে লেখো। একদম সহজ কথা হচ্ছে ম্যালথাসের তত্ত্বটা ভালো করে জেনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, ম্যালথাসের তত্ত্বে ভারসাম্যহীন অবস্থা বলতে কি বোঝো? এরকম একটু ঘোরানো কোশ্চেন 3 মার্কে দিয়ে দিতে পারে। ম্যালথাসের তত্ত্ব অনুসারে জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা কি? জনসংখ্যা বিবর্তনের বা জনবিবর্তনের পর্যায়গুলো কি কি? 4টি পর্যায়ে আলাদা করে পড়ে রাখবে। নেক্সট, ভারতের জনসংখ্যা নীতি 2010 সম্পর্কে আলোচনা করো, এবং ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000-এর উদ্দেশ্য কি? পরবর্তী প্রশ্ন, জনসংখ্যা নীতি নির্ধারণের উপায় কি? এবং উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত দেশে জনসংখ্যা নীতি সম্পর্কে আলোচনা করো। এবার আমরা আসবো মানব উন্নয়নের পার্ট থেকে। কিছু সংজ্ঞা রয়েছে। মানব উন্নয়ন সূচক, মানব দারিদ্রতা, মানব উন্নয়নে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি কাকে বলে, বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা, দারিদ্র্য সূচক কাকে বলে, ক্রয় ক্ষমতার সমতা কি, চরম দারিদ্র্য কি, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। নেক্সট, মানব উন্নয়নের 4টি স্তম্ভ কি কি? মানব উন্নয়নের সূচকের মাত্রাগুলি কি কি? আলোচনা করো। মানব দরিদ্রতা কত প্রকার ও কী কীভাবে দারিদ্রতা পরিমাপ করা যায়। পরবর্তী প্রশ্ন, কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত বিবরণ দাও। মানব উন্নয়নের সূচকের গুরুত্ব ও সীমাবদ্ধতাগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, সক্ষমতা উপস্থাপনা বলতে কী বোঝো? পরবর্তী কোশ্চেন, অমর্ত্য সেনের সক্ষমতা উপস্থাপনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, বা অমর্ত্য সেনের তত্ত্ব অনুসারে সক্ষমতা ও কার্যকারিতার সম্পর্ক আলোচনা করো। এবার আমরা নেক্সট পার্ট, অর্থাৎ ভারতের ভূগোল। ভারতের ভূগোল থেকে কিন্তু আমাদের যেটা বলেছি তোমাদের 2 মার্কের 2টো প্রশ্ন এবং 3 মার্কের কিন্তু 2টো প্রশ্ন, আমাদের এই মোট 10 মার্কের প্রশ্ন কিন্তু আসবে। আমাদের মোট 3টে রয়েছে ভারতের ভূগোলে, 3টে বিষয় রয়েছে: ভারতের শিল্প, ভারতের জনবসতি উন্নয়ন এবং নির্বাচিত বিষয় ও সমস্যায় ভৌগোলিক দৃষ্টিভঙ্গি। এবং যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা জায়গা থেকে, অর্থাৎ এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাদের একটা করে প্রশ্ন আসবে বাধ্যতামূলকভাবে। তো চলো আমরা প্রশ্নগুলো কী কী আমরা একটু দেখে নিই। প্রথম যে বিষয় সেটা হচ্ছে ভারতের শিল্পসমূহ থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলি। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সংজ্ঞা, কাঁচামাল ও প্রধান শিল্প সংস্থাগুলির নাম, গড়ে ওঠার কারণ, বর্তমানে সমস্যা ও সমাধান, প্রত্যেকের 2টো করে জেনে রাখবে। বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা, উদাহরণ কিছু সংজ্ঞা রয়েছে, তার মধ্যে পেলেজিক মাছ, ডিমার্শাল মাছ, অ্যানাড্রোমাস, ক্যাথাড্রোমাস এবং নীল বিপ্লব। নেক্সট, বাণিজ্যিক সামুদ্রিক মৎস্যহরণ কেন্দ্র গড়ে ওঠার কারণ কি? বাণিজ্যিক মৎস্যহরণ শিল্পের সমস্যাগুলো কী কী? ভারতের সামুদ্রিক মৎস্যহরণ শিল্পের সম্ভাবনা কেমন? পরবর্তী প্রশ্ন, ভারতের কাগজ শিল্পের বিকাশ কীভাবে ঘটেছে? ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণ কি? কাগজ শিল্পের কাঁচামাল হিসেবে কি ব্যবহৃত হয়? কাগজ শিল্পের সমস্যা ও সম্ভাবনাগুলি লেখো। লো ইস্পাত থেকে ভারতের লো ইস্পাত শিল্পের বিকাশের কারণ কি? অথবা পূর্ব ও মধ্য ভারতের লো ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ কি? বা ভারতের লো ইস্পাত শিল্পের সমস্যা ও সম্ভাবনাগুলো লেখো। দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয় কেন? লো ইস্পাত শিল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ, টোটাল শিল্প থেকে কিছু টিকা রয়েছে, তার মধ্যে টিস্কো, ইস্কো, সূর্যাস্তের শিল্প, আধুনিক শিল্পদানব, উদীয়মান শিল্প, অনুসারী শিল্প, শিল্পের শিল্প, আউটসোর্সিং, সংযোজনকারী শিল্প। নেক্সট, ভারতের পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ, অথবা ভারতের পশ্চিমাঞ্চল পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ কি? বা পূর্ব ভারতে পেট্রোরসায়ন শিল্প উন্নতির কারণ কি? বা পেট্রোরসায়ন শিল্পের সমস্যা ও সমাধানগুলি লেখো। পরবর্তী কোশ্চেন, ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণ কি? ভারতে ডেট্রয়েট কাকে বলে এবং কেন? মোটর গাড়ি শিল্পের সমস্যাগুলো কী কী? পরবর্তী প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝো? এই শিল্প গড়ে ওঠার কারণ কি? এই শিল্পের প্রধান ক্ষেত্রসমূহ কী কী? বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শিল্পের সমস্যাগুলো কী কী রয়েছে? নেক্সট আমরা চলে যাবো ভারতের জনবসতি ও উন্নয়ন চ্যাপ্টার থেকে, যেখান থেকে আমাদের প্রশ্নগুলোর মধ্যে কিছু সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ যেগুলো পড়তে হবে 2 মার্কসের জন্য, সেটা হচ্ছে জনবসতি, গ্রামীণ জনবসতি, পৌর জনবসতি, স্থায়ী জনবসতি, অস্থায়ী জনবসতি, হ্যামলেট, আদমশুমারি, গোষ্ঠীবদ্ধ জনবসতি, রৈখিক জনবসতি, বিক্ষিপ্ত জনবসতি, পৌরবসতি, শহর, নগর, মহানগর, পৌরপুঞ্জ, পৌরপিণ্ড, মেগাসিটি, শুষ্কবিন্দু বসতি, মৌজা ম্যাপ, দ্বৈত নগর, ভূমির ব্যবহার, সুস্থায়ী উন্নয়ন, সেন্সাস টাউন, শিল্প শহর, শিক্ষা শহর, স্যাটেলাইট টাউন, স্থিতিশীল উন্নয়ন। এই প্রত্যেকটা প্রশ্ন দেখো 2 মার্কের প্রশ্নগুলো পড়লে কিন্তু 1-2 বার রিডিং পড়লেই কিন্তু মনে থাকবে, কিন্তু এগুলো পড়তে হবে কারণ অনেকে ভাবতে পারো স্যার এত প্রশ্ন পড়বো, একদম কিছু করার নেই, কারণ ভূগোলের যা সিলেবাস, ভূগোলে যা রয়েছে তাতে আমাদের পড়তেই হচ্ছে। পরবর্তী প্রশ্ন চলে আসি, একটু পার্থক্য মতো করে পড়ে রাখতে হবে, যেমন গ্রামীণ বসতি পৌরবসতির পার্থক্য, গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত বসতির পার্থক্য, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য গুরুত্ব, কর্মধারার ভিত্তিতে পৌরবসতির শ্রেণীবিভাগ, ভূমির ব্যবহারের ধরন কিরূপ, ভূমির ব্যবহারের সম্ভাবনা কেমন, ভূমির ব্যবহার ও ভূমির আচ্ছাদন বলতে কী বোঝো। লাস্ট পার্ট আমাদের নির্বাচিত কিছু বিষয় এর সমস্যার ওপর ভৌগোলিক দৃষ্টিভঙ্গি, যেখান থেকে আমাদের 2 ও 3 মার্কের প্রশ্ন আসতে পারে। কী কী প্রশ্ন? গাঙ্গেয় অববাহিকায় জল দূষণের কারণ কি? জল দূষণের প্রভাব আলোচনা করো। জল দূষণ ব্যবস্থাপনা সম্পর্কে কী জানো লেখো। কয়েকটা টিকা রয়েছে, তার মধ্যে ইউট্রোফিকেশন, গ্যাপ, এমএমসিজি, সিএপি অর্থাৎ কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান। আচ্ছা, ভূমি অবনমন কি? মানুষ বন্যপ্রাণ সংঘর্ষ বলতে কী বোঝো? ব্যাডল্যান্ড শস্যাবর্তন বলতে কী বোঝো?
মালচিং কি, আর্সেনিক দূষণ কাকে বলে, গঙ্গা দূষণ প্রতিরোধে কী কী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, কলকাতায় বায়ু দূষণের কারণ ও প্রভাব এবং গৃহীত ব্যবস্থাপনাগুলো কী কী, আর্সেনিক দূষণের কারণ প্রভাব ও ব্যবস্থাপনাগুলো আলোচনা করো, বা বিভিন্ন প্রকার রোগসমূহগুলো কী কী, জঙ্গলমহলে ভূমি অবনমনের কারণ ও গৃহীত ব্যবস্থাপনাগুলো কী কী, সুন্দরবনে মানুষ বন্যপ্রাণ সংঘর্ষের কারণ ও এই সংঘর্ষ মোকাবেলায় গৃহীত ব্যবস্থাপনাগুলো কী কী, ডুয়ার্সে মানুষ বন্যপ্রাণ ও সংঘর্ষের কারণ ও প্রতিরোধে গৃহীত ব্যবস্থাগুলো কী কী। এগুলো আমাদের টোটাল জিওগ্রাফির প্রশ্নগুলো আমি তোমাদের সামনে শেয়ার করলাম। এবার দেখো বেশিরভাগ প্রশ্নই তোমাদের জেনে রাখা উচিত বা জানা উচিত, এবং প্রশ্নগুলো কিন্তু পড়লে খুব যে কঠিন সেটা কিন্তু নয়। প্রশ্নগুলো জাস্ট একবার একটু দুবার একটু মিলিয়ে শুধু পড়ে নিতে হবে। বিশেষ করে তোমাদের বলবো যে প্রশ্নগুলো জানা নেই বা আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুললাম এর মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের জানা নেই সেই প্রশ্নগুলো ইমিডিয়েটলি পড়ে পরীক্ষার হলে যাও। আর বেশিরভাগই আশা করি তোমাদের 80 থেকে 90% প্রশ্ন পড়া থাকবে, কারণ সেগুলো খুবই ইজি ব্যাপার এবং যারাই একটুখানি বই ধরেছো তারাই সেগুলো পারবে। আর যারা একদমই বই ধরনি, ভূগোল শেষ মুহূর্তে শেষ করা খুবই চাপ, কারণ প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে, প্রচুর বড় সিলেবাস, আমাদের কিছুই করার থাকে না। তো এই হলো আমাদের প্রশ্ন, এই হলো আমাদের সাজেশন, এটাই আমাদের লাস্ট মিনিট সাজেশন। এগুলো পড়ে পরীক্ষার হলে যাও, নিজের ভালো যদি চাও, এটুকু বলে শেষ করলাম। ধন্যবাদ।